আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে মেবি আমাদের এই অধ্যায়ের 5 নম্বর অধ্যায়ের লাস্ট ক্লাস, এবং এই টপিকটা হচ্ছে পারমাণবিক ভর এবং আপেক্ষিক পারমাণবিক ভর। তো আমরা এই পুরো অধ্যায় জুড়ে তো পরমাণুর ইলেকট্রন বিন্যাস কীরকম হবে বা পরমাণু নিউক্লিয়াসের চারদিকে কীভাবে ঘোরে বা কীভাবে অবস্থান করে এই বিষয়ে অনেক কিছু জানলাম। এখন হচ্ছে আমরা যেটা জানবো সেটা হচ্ছে এই পরমাণুর ভরটা কীরকম, ইলেকট্রন, প্রোটন, নিউট্রনের ভর তো জাস্ট একটা আইডিয়াস। এখন সবগুলো একসাথে মিলিয়ে ভর হিসাব করলে কীরকম ভর হবে বা এগুলোকে মুখস্থ করতে হবে কিনা বা এই ব্যাপারে বিস্তারিত জানবো। তো পরমাণুর যে ভর সেটাকে কীভাবে আমরা হিসাব করবো? আমরা তো বলছি পরমাণু একেবারে ছোট, তো আমরা যদি এখন কেজি দিয়ে হিসাব করতে চাই বা হচ্ছে আরও বড় কোনো একক দিয়ে হিসাব করতে চাই তাহলে খুব বড় একটা সংখ্যা হবে, তাই না? এখন এইটার বিপরীতে একটা ছোট সংখ্যা তৈরি করার জন্য বা ভালো একটা রাউন্ড ফিগার তৈরি করার জন্য নতুন একটা একক তৈরি করতে হবে। ব্যাপারটা কীরকম আমি অন্যভাবে বুঝাই। ধরো আমরা 1 কেজি এই জিনিসটা কীভাবে বুঝি? 1 কেজি কীভাবে বুঝি? যে কোনো একটা বস্তু আছে যেইটার বস্তুকে আমরা ধরে নিচ্ছি 1 কেজি। এখন ওইটার সাথে তুলনা করে ওইটার কোনো একটা বস্তু, ধরো আমরা হচ্ছে বাজার থেকে 2 কেজি চাল কিনে নিয়ে আনছি। এখন কী হবে? কোনো একটা বস্তুকে আমরা ধরে নিচ্ছি 1 কেজি, ওইটার হচ্ছে দ্বিগুণ পরিমাণ ওজন যদি ওইটা থাকে তখন আমরা ওইটাকে বলবো যে 2 কেজি চাল। ব্যাপারটা বুঝছো আশা করি। তো 1 কেজি হচ্ছে এইটাকে কীভাবে সংজ্ঞায়িত করা হয়, এটা হচ্ছে কত বছর আগে, আমার স্টোরিটা ঠিক মনে নেই, মেবি 1800 কত সালে, 89 সালের দিকে মেবি, প্লাটিন এবং ইরিডিয়ামের তৈরি একটা হচ্ছে সিলিন্ডার, এই সিলিন্ডারটাকে 1 কেজির আদর্শ একক হিসাবে ধরা হয়, এইটাকে বলা হয় 1 কেজি, এবং এইটা হচ্ছে আমরা পরিমাপের একক হিসাবে ব্যবহার করি। তো এখন এইটার সাথে তুলনা করে আমরা হচ্ছে ওজন পরিমাপটা সাধারণত করে থাকি। তো পরমাণুর ক্ষেত্রেও এইভাবে হিসাব করা হয়, কোনো একটা কিছুকে আদর্শ ধরে ওইটার সাথে কম্পেয়ার করা হয়। ধরো তোমার হাতে তোমার ফোনটার ওজন কত? ধরো 1/2 কেজি। তো এখন এইটাকে আমরা কীভাবে বুঝলাম? কারণ এইটা বুঝছি যে এইটার যেই ওজন, এইটার ওজনের অর্ধেক ওজন তোমার ফোনের ভিতর আছে, এই জন্য এটা হচ্ছে 1/2 কেজি। আশা করি এটা বুঝছে, এটা কোনো হচ্ছে কঠিন কিছু না। এটা হচ্ছে এখন পর্যন্ত সংরক্ষিত আছে, এটা মেবি ফ্রান্সে সংরক্ষিত আছে, ফ্রান্সের কোনো জাদুঘরে। আচ্ছা, এখন হচ্ছে এই যে পারমাণবিক ভর, তারপর আপেক্ষিক পারমাণবিক ভর, এগুলো জানার আগে আমরা অন্য কিছু জেনে নেব বা কিছু আনুষঙ্গিক জিনিসপত্র আমাদের জানতে হবে। এগুলো পড়ার জন্য আমাদের জানতে হবে, জেনে নিব না, জানতে হবে। তো এর প্রথমে যেটা জানতে হবে সেটা হচ্ছে পারমাণবিক সংখ্যা বা অ্যাটমিক নাম্বার। পারমাণবিক সংখ্যা বা অ্যাটমিক নাম্বার কি? কোনো মৌলের একটি পরমাণুর নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন সংখ্যাকে ওই মৌলের পারমাণবিক সংখ্যা বলে। কোনো মৌলের একটি পরমাণুর নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন সংখ্যাকে, আমরা কি পড়ছিলাম যে ইলেকট্রন হচ্ছে নিউক্লিয়াসের চারপাশে ঘোরে, একটা পরমাণুতে কেন্দ্রে থাকে নিউক্লিয়াস এবং কেন্দ্রটাকে নিউক্লিয়াস বলা হয়, নিউক্লিয়াসে থাকে হচ্ছে প্রোটন এবং নিউট্রন, এবং এর চারপাশে ইলেকট্রন একে কেন্দ্র করে ঘুরতে থাকে। এটা তো আমরা জানলাম। এখন হচ্ছে কোনো মৌলের একটি পরমাণু নিউক্লিয়াসে অবস্থিত, নিউক্লিয়াসের ভিতর যে কয়টা প্রোটন থাকে সেইগুলোকে বলা হয় থাকে ওই মৌলের পারমাণবিক সংখ্যা, বা প্রোটন সংখ্যাকে বলা হয় থাকে পারমাণবিক সংখ্যা বা অ্যাটমিক নাম্বার। অ্যাটমিক নাম্বার কি এটা বুঝলাম। যেমন হচ্ছে হিলিয়াম একটি পরমাণু নিউক্লিয়াসে, হিলিয়ামের একটা পরমাণু নিউক্লিয়াসে 2টা প্রোটন থাকে, তাই হিলিয়ামের পারমাণবিক সংখ্যা হলো 2। আবার অক্সিজেন পরমাণু নিউক্লিয়াসে 8টা প্রোটন থাকে, তাই অক্সিজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 8। তো এটা হচ্ছে কঠিন কিছু না, জাস্ট তোমরা পড়লেই বুঝবা যে পরমাণুর কেন্দ্রে যেই কয়টা প্রোটন থাকে ওইটাকে বলা হয় থাকে মৌলের পারমাণবিক সংখ্যা। এখন এইটা দিয়ে আসলে একটা পরমাণুকে চিহ্নিত করা হয়। এটা কীরকম? যে কোনো পরমাণুর পারমাণবিক সংখ্যা দ্বারা পরমাণুকে চেনা যায়। পারমাণবিক সংখ্যা যদি 1 হয় তাহলে পরমাণুটা হাইড্রোজেন। পারমাণবিক সংখ্যা হচ্ছে একটা পরমাণুর আইডেন্টিটি বহন করে। আমি যদি বলি কোনো পরমাণুর পারমাণবিক সংখ্যা হচ্ছে 11, তাহলে ওইটা কি ভাববো? আমরা ওইটাকে ভাববো সোডিয়াম। তারপর কোনো পরমাণুর যদি পারমাণবিক সংখ্যা বলি 6, তার ওইটা কি ধরে নেব? এটা হচ্ছে কার্বন। কারণ কি? কার্বনের কেন্দ্রে 6টা প্রোটন আছে। তো এই হচ্ছে ব্যাপার যে কোনো পরমাণুর পারমাণবিক সংখ্যা দ্বারা পরমাণুকে চেনা যায়। পারমাণবিক সংখ্যা যদি 1 হয় তা হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1, তার এর কেন্দ্রে একটা প্রোটন আছে। পারমাণবিক সংখ্যা যদি 2 হয় তাহলে পরমাণুটা হিলিয়াম। একটু আগে যেটা দেখছি হিলিয়ামের পারমাণবিক সংখ্যা 2, তার হিলিয়ামের কেন্দ্রে 2টা প্রোটন থাকে। তার পারমাণবিক সংখ্যা 9 হলে ওই পরমাণুটা হচ্ছে ফ্লোরিন। এটা হচ্ছে পর্যায় সারণীতে গিয়ে এর পরের অধ্যায়ে আমরা পড়বো ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে কি আছে দেখি। এরপর হচ্ছে পারমাণবিক সংখ্যা, কোনো পরমাণুর আসল পরিচয় বা আইডেন্টিটি। একটু আগে যেটা বললাম, প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যাকে জেড দিয়ে প্রকাশ করে। আমরা যখন কোনো ম্যাথ করব বা যে কোনো ছোটোখাটো ম্যাথ তো করবোই, বা অন্য যে কোনো জায়গায় প্রকাশ করলে আমরা হচ্ছে জেড দিয়ে প্রকাশ করি। আমরা সব কিছু কিন্তু সূত্রের আকারে নিয়ে আসার চেষ্টা করি, তাই না? তো সেক্ষেত্রে পারমাণবিক সংখ্যাকেও একটা সূত্রের ভিতর যদি নিয়ে আসতে চাই সেক্ষেত্রে হচ্ছে এটাকে জেড দ্বারা প্রকাশ করা। যেমন ভর, এটাকে এম দ্বারা প্রকাশ করি, তারপর হচ্ছে বল, এটাকে এফ দ্বারা প্রকাশ করি। এরকম প্রোটন সংখ্যা পারমাণবিক সংখ্যাকে জেড দ্বারা প্রকাশ করা হয়। এরপর কি
যেহেতু প্রত্যেকটা পরমাণুর চার্জ নিরপেক্ষ, অর্থাৎ আমরা জানি যে স্বাভাবিকভাবে একটা পরমাণু চার্জ নিরপেক্ষ। হ্যাঁ, পরমাণুতে চার্জ থাকতে পারে, মানে প্রোটন সংখ্যা বা ইলেকট্রন সংখ্যার বেশি কমের জন্য পরমাণুতে চার্জ থাকতে পারে, তো ওইটার কথা আলাদা। যেহেতু প্রত্যেকটা পরমাণু স্বাভাবিকভাবে চার্জ নিরপেক্ষ, তাই মোট চার্জ বা আধান শূন্য, মানে মোট চার্জ বা আধান শূন্য। আচ্ছা, এই লাইনটা তোমরা না বুঝলে হবে, মানে আধান নিরপেক্ষ বা চার্জ নিরপেক্ষ বা নিউট্রাল, এতটুকু জেনে রাখো। তাই পরমাণুর নিউক্লিয়াসে যে কয়টা প্রোটন থাকে, নিউক্লিয়াসের বাইরে ঠিক সেই কয়টা ইলেকট্রন থাকে। এখন দেখো এই ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করি, যে এখন একটা পরমাণুতে 5টা প্রোটন আছে। এখন 5টা প্রোটন কি পজিটিভ চার্জযুক্ত না, প্লাস চার্জযুক্ত না? এখন এই 5টা পজিটিভ চার্জকে নিউট্রাল করার জন্য আবার 5টা ইলেকট্রন লাগবে। এখন যদি 5টা প্রোটন যদি কেন্দ্রে থাকে এবং বাইরে যদি 5টা ইলেকট্রন থাকে, তার মানে এটা নিউট্রাল পজিশনে থাকবে, এটাই পজিটিভ চার্জও বেশি থাকবে না, নেগেটিভ চার্জও বেশি থাকবে না। বাট একটা ইলেকট্রন যদি বেশি থাকে, তার মানে ওখানে মানে নেগেটিভ চার্জের আধিক্য দেখা দেবে। আর যদি একটা প্রোটন বেশি থাকে, তার মানে ওখানে পজিটিভ চার্জের আধিক্য দেখা যাবে। সো এই হচ্ছে ব্যাপার, প্রত্যেকটা পরমাণু চার্জ নিরপেক্ষ থাকে এবং পরমাণুর কেন্দ্রে যে কয়টা বা নিউক্লিয়াসে যে কয়টা প্রোটন থাকে, ঠিক সেই কয়টা ইলেকট্রন নিউক্লিয়াসের চারদিকে থাকে। আশা করি পারমাণবিক সংখ্যা বা অ্যাটমিক নাম্বার ব্যাপারটা বুঝছো। এগুলো কিন্তু মনে রাখার চেষ্টা করবা, পারমাণবিক সংখ্যা বা অ্যাটমিক নাম্বার এইরকম একেবারে ধরে ধরে যে পড়বা এরকম না, মানে এইরকম যে লাইনগুলো লেখা আছে বইতে, আমি তো বইয়ের লাইনগুলো দিছি, তো বইয়ের লাইন মুখস্থ করবো এরকম না, জাস্ট অনেকবার বারবার পড়লে হচ্ছে তোমরা ব্যাপারটাকে ফিল করতে পারবা। তো আগে হচ্ছে মেমোরিতে স্টোর করতে হবে, তারপর তো ফিল করবা, তাই না? এখন তুমি যদি হচ্ছে মানে কিছু মস্তিষ্কে ব্রেইনে কিছু না থাকে, তাহলে তুমি ফিল করবা কীভাবে? আচ্ছা, যাই হোক, আচ্ছা পরের টপিকে যাই। এরপর হচ্ছে ভর সংখ্যা বা ম্যাস নাম্বার। ভর সংখ্যা বা ম্যাস নাম্বার কি? কোনো পরমাণুতে উপস্থিত প্রোটন এবং নিউট্রন সংখ্যার যোগফলকে ওই পরমাণুর ভর সংখ্যা বলে। তো পরমাণুর কেন্দ্রে কি থাকে? প্রোটন থাকে এবং নিউট্রন থাকে, এবং এই প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যার যে যোগফল, এটাকে পরমাণুর ভর সংখ্যা বলে। সিম্পল জিনিস তোমরা বুঝি। ভর সংখ্যাকে এ দিয়ে প্রকাশ করা হয়, প্রোটন সংখ্যাকে আমরা জেড দিয়ে প্রকাশ করছি, এবং ভর সংখ্যাকে এ দিয়ে প্রকাশ করা হয়। যেহেতু ভর সংখ্যা হলো প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যার যোগফল, তাই ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বিয়োগ করলে নিউট্রন সংখ্যা পাওয়া যায়। সিম্পল ব্যাপার স্যাপার। যে ভর সংখ্যা মানে কি জানছি আমরা, যে প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যার যোগফল। ভর সংখ্যা হচ্ছে একটা পরমাণুর কেন্দ্রে যত সংখ্যক প্রোটন থাকে এবং যত সংখ্যক নিউট্রন থাকে তাদের যোগফল। এখন এইটা থেকে মানে ভর সংখ্যা হচ্ছে দুইটার যোগফল। এখন ভর সংখ্যা থেকে যদি একটা বাদ দিই বা প্রোটন সংখ্যা বাদ দিই, তাহলে হচ্ছে আমরা নিউট্রন সংখ্যা পেয়ে যাব। এরপর হচ্ছে একটা উদাহরণ আছে যে সোডিয়ামের ভর সংখ্যা হলো 23, এর প্রোটন সংখ্যা 11, এর ফলে নিউট্রন সংখ্যা হচ্ছে 23-11। ভর সংখ্যা হচ্ছে 23 মানে কি? 23 মানে হচ্ছে এর কেন্দ্রে প্রোটন আছে, প্রোটন এবং নিউট্রন দুইটা মিলে হচ্ছে 23। তো এখান থেকে দেওয়া আছে যে প্রোটন 11টা, তাই এখান থেকে এটা বিয়োগ করলে আমরা হচ্ছে নিউট্রন সংখ্যা পেয়ে যাব। এগুলো সবগুলো আমরা হাতে করে দেখব। তারপর হচ্ছে কোনো পারমাণবিক সংখ্যা পরমাণু প্রতীকের নিচে বাম পাশে লেখা এবং পরমাণুর ভর সংখ্যা প্রতীকের উপরে বাম পাশে লেখা। একটু পরে দেখাইতেছে এটা, যেমন সোডিয়ামের আচ্ছা এটা হচ্ছে চিত্রটা দিয়ে দেখাই। আমি এত অলস হয়ে গেছে, এখন হচ্ছে বই থেকে স্ক্রিনশট নিয়ে তারপর হচ্ছে এখানে উঠে দিতেছি। আচ্ছা, এসে সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কত? সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 11। এই যে সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11, তার মানে কি? তার মানে হচ্ছে এর প্রোটন সংখ্যা 11। প্রোটন সংখ্যা 11, এটাকে আমরা জেড দ্বারা প্রকাশ করি, এবং এইটাকে হচ্ছে নিচে বাম পাশে এইভাবে লেখা হয়। এবং ভর সংখ্যা কত? ভর সংখ্যা 23, এটা হচ্ছে এ দ্বারা প্রকাশ করে এবং এটা উপরে লেখা হয়। সবগুলোর ক্ষেত্রে, যে কোনো পরমাণুর ক্ষেত্রে আমরা যখন এগুলো হিসাব করব তখন এইভাবে লিখবো। তো এতক্ষণ যেটা বললাম, এটা হচ্ছে ভর সংখ্যা কোথায় লেখা হয়, এটা একেবারে মুখস্থ করে রাখবো। ভর সংখ্যা উপরে লেখা হয়, এবং ভর সংখ্যা মানে হচ্ছে প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা, মানে নিউক্লিয়াসে যেইটা থাকে, যেই দুইটা থাকে ওই দুইটার যোগফল হচ্ছে ভর সংখ্যা। এবং নিচে থাকে হচ্ছে পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা, যেটা হচ্ছে মানে ভর সংখ্যা থেকে এই যে প্রোটন সংখ্যা বাদ দিলে আমরা হচ্ছে নিউট্রন সংখ্যা পেয়ে যাব। এখন আমরা একটা ছক পূরণ করি, চলো আমরা একটা হচ্ছে, আচ্ছা তোমরা নাকি দেখো না, আমি বুঝি না কিভাবে দেখো না তোমরা, হচ্ছে যদি 360p-তে দেখো তাহলে হচ্ছে কীভাবে বুঝবা। মানে আমি ক্লাসগুলো ইন্টারেক্টিভ বানানোর চেষ্টা করি, হাই কোয়ালিটিতে বানানোর চেষ্টা করি, যাতে হাই কোয়ালিটিতে তোমরা দেখতে পারো। তো দেখোই যদি 360p-তে, তাহলে হচ্ছে কীভাবে কী হবে, তোমরা 1080p-তে দেখার চেষ্টা করবা। যারা বুঝতেছো না, এটা ইউটিউবের ডান দিকে নিচের দিকে, মানে ডান দিকের কর্নারে, নিচের দিকের কর্নারে যে সেটিংস অপশন আছে, বা এখন উপরের দিকে আপডেটেড ফর মেবি উপরের দিকে, ওইখানে আছে রেজুলেশন অ্যাডভান্সে গিয়ে হচ্ছে কত 1080p করে দেবা, তাহলে হচ্ছে খুব একেবারে ক্রিস্টাল ক্লিয়ার দেখাবে। হ্যাঁ, অনেকে হচ্ছে যারা হচ্ছে যাদের ফাইন্যান্সিয়াল প্রবলেম আছে, ফোনে হচ্ছে ডেটা ইউজ করে তারপর করে, তাদের কথা বলছি না, বাট যারা ওয়াইফাই ইউজ করে তারা তো করতে পারো, তাই না? তারা তো কেন হচ্ছে 720p-তে দেখবা বা 360p-তে কেন দেখবা? অনেকে হচ্ছে 180p-তে দেখে, তো তাদের ক্ষেত্রে তো কিছু দেখাই যাবে না। এখন যে লেখি আমি রেড কালার দিয়ে লেখলে একেবারে ভালোভাবে দেখা যায়, কারণ আমি ফোন দিয়ে অনেকবার চেক করছি যে দেখা যায় কিনা, একেবারে ভালোভাবে দেখা যায়, বাট তোমরা বলতেছো যে দেখা যায় না। আচ্ছা যাই হোক, যেটা বলছিলাম যে
মৌলের প্রতীক দেওয়া আছে এখানে, আর হচ্ছে এখানে একটা ছক দেওয়া আছে, পারমাণবিক সংখ্যা এখানে আছে, ভর সংখ্যা এখানে, প্রোটন সংখ্যা। আচ্ছা, এটা দিয়ে প্রথম হিসাব করি। প্রথম দেওয়া আছে হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1, এটা হচ্ছে জেড। আর হচ্ছে ভর সংখ্যা কত? ভর সংখ্যা দেওয়া আছে 1, তার মানে ভর সংখ্যা মানে পারমাণবিক সংখ্যা যদি 1 দেওয়া থাকে তার মানে প্রোটন সংখ্যাও 1 হচ্ছে, এবং ইলেকট্রন সংখ্যা প্রোটন সংখ্যা সমান ইলেকট্রন সংখ্যা। তো প্রোটন সংখ্যার ইলেকট্রন সংখ্যা সমান, তার মানে প্রোটন সংখ্যা 1, ইলেকট্রন সংখ্যা 1। তার মানে নিউটন সংখ্যা কত? নিউটন সংখ্যা কি জানি আমরা? ভর সংখ্যা বিয়োগ প্রোটন সংখ্যা। এখানে ভর সংখ্যা কত দেওয়া আছে? 1 দেওয়া আছে। আর এখানে হচ্ছে ভর সংখ্যা বিয়োগ হচ্ছে পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা। তো একটা থেকে একটা বিয়োগ করলে 0, তার মানে হচ্ছে স্বাভাবিক অবস্থায় হাইড্রোজেনের কোনো হচ্ছে মানে নিউট্রন নাই। তো এটাকে কীভাবে প্রকাশ করি? এই যে হাইড্রোজেন লিখলাম, উপরে অন নিচে অন, একটা হচ্ছে ভর সংখ্যা আর একটা হচ্ছে প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা। তারপর হচ্ছে হিলিয়াম দেওয়া আছে, তারপর হচ্ছে লিথিয়াম দেওয়া আছে, এটা থেকে করি। তো পারমাণবিক সংখ্যা দেওয়া আছে কত? 3, আর ভর সংখ্যা দেওয়া আছে 7, তার মানে প্রোটন সংখ্যা কত? প্রোটন সংখ্যা হচ্ছে 3। আচ্ছা, গ্রাফিক্স ট্যাবটায় প্রবলেম হয়েছে আমার, একটার পর একটা প্রবলেমের উপর ভিতরে আছি ভাই। 3, তারপর হচ্ছে ইলেকট্রন সংখ্যা কত? ইলেকট্রন সংখ্যাও 3, ইলেকট্রন সংখ্যা 3। আর এরপর কি? এরপর হচ্ছে নিউটন সংখ্যা। নিউটন সংখ্যা কীভাবে বের করবো? ভর সংখ্যা বিয়োগ পারমাণবিক সংখ্যা। সো ভর সংখ্যা কত দেওয়া আছে? 7 দেওয়া আছে। আর হচ্ছে আর কি? আর হচ্ছে পারমাণবিক সংখ্যা কত? পারমাণবিক সংখ্যা হচ্ছে 3। ও সো সেট 3। তাহলে 7 - 3 কত? 7 - 3 = 4। তার মানে এটা কীভাবে লিখবো? লিথিয়ামের উপরে কি? উপরে হচ্ছে ভর সংখ্যা। তো ভর সংখ্যা কত দেওয়া আছে? ভর সংখ্যা দেওয়া আছে 7 বা 7। তারপর নিচে কি? নিচে হচ্ছে প্রোটন সংখ্যা। প্রোটন সংখ্যা কত দেওয়া আছে? 3। আচ্ছা, এখানে আমার হচ্ছে গ্রাফিক্সটা ওটা প্রচুর প্রবলেম করছে, আমি জাস্ট বলে যাই, তোমরা হচ্ছে লিখে নাও, মানে নিজে ট্রাই করো, লিখতে পারতেছি না। আচ্ছা, সো এরপর হচ্ছে বেরিলিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 4, আর ভর সংখ্যা দেওয়া হচ্ছে 9। তার মানে প্রোটন সংখ্যা কত? প্রোটন সংখ্যা হচ্ছে 4। ইলেকট্রন সংখ্যা কত? ইলেকট্রন সংখ্যা 4। নিউটন সংখ্যা কত? 9 - 4। তো এটা হচ্ছে যেটা আসবে ওইটা লিখে দেবে। তো সবগুলো হচ্ছে তোমরা করে নেবে, একেবারে সিম্পল জিনিস, নিজে একটু ট্রাই করবো। আচ্ছা, দেখছো আমি হচ্ছে কী পরিমাণ হচ্ছে বাটপারিটা করলাম, নিজের সহজটা করলাম, তারপর হচ্ছে তোমাদের কঠিনটা দিয়ে দিলাম। টিচার এরকমই করে, সব হচ্ছে নিজেরা ভালো জিনিস নেয়, তারপর স্টুডেন্টদের কঠিন জিনিস দেয়। আচ্ছা, তোমাদের ভালোর জন্যই করি, যত বেশি হার্ড এক্সারসাইজ প্র্যাকটিস করবা তোমাদের জন্যই ভালো। এরপর কি? এরপর হচ্ছে এই যে হাইড্রোজেন, 3টাই দেখো এখানে হাইড্রোজেন পরমাণু আছে। মানে এতক্ষণ পর্যন্ত তো আমরা অতিরিক্ত পড়া পড়লাম, এখন অতিরিক্ত পড়ার ভিতরে আছি, যে পারমাণবিক ভর, আপেক্ষিক পারমাণবিক ভর, এগুলোর ভিতরে এখন পর্যন্ত ঢুকিনি। ঢুকলে তখন হচ্ছে বুঝতে পারবা মানে কতটা পেইনফুল না, একটু ক্যালকুলেশনের ব্যাপার, ম্যাথমেটিক্যাল টার্ম অনেকে তোমরা ভয় পাও। যাই হোক, যেটা বলছিলাম যে হাইড্রোজেনের 3টা পরমাণু দেখা যাচ্ছে এখানে। দেখো 3টা পরমাণু হাইড্রোজেনে দেখা যাচ্ছে, বাট দেখো মানে জিনিসগুলো কিন্তু সেম নেই, নিউক্লিয়াসের গঠনের পার্থক্য আছে। এই গঠনের পার্থক্যটা কেন হয়? এটা হচ্ছে আইসোটোপ, এইটা জানবো। আইসোটোপ কি? যে সকল পরমাণু প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা এবং নিউটন সংখ্যা ভিন্ন, তাদেরকে একে অপরের আইসোটোপ বলে। তো কীভাবে বোঝাই? যে পরমাণু কেন্দ্রে থাকে কি? পরমাণু কেন্দ্রে থাকে হচ্ছে নিউক্লিয়াসে কি থাকে? প্রোটন এবং নিউট্রন, এইটা আমরা জানি। তো এখন হচ্ছে তুমি একটা ধরো পরমাণু নিলা, কোনো একটা পরমাণু নিলা, কোনো একটা হচ্ছে মৌলের কয়েকটা পরমাণু নিলা। এখন একটা পরমাণুর ভিতর গিয়ে দেখলা যে মানে প্রত্যেকটা আলাদা হিসাব করো, ধরো 3টা পরমাণু নিচ্ছ তুমি, একটা দেখলা যে প্রোটন সংখ্যা 6টা, সবগুলো হচ্ছে প্রোটন সংখ্যা ধরলো 6টা দেখলা, কিন্তু নিউট্রন সংখ্যা ভিন্ন দেখা গেল। তা নিউট্রন সংখ্যা ভিন্ন মানে হচ্ছে ভর সংখ্যা ভিন্ন, বা ভর সংখ্যা ভিন্ন মানে নিউট্রন সংখ্যা ভিন্ন, একই তো। নিউট্রন সংখ্যা ভিন্ন হলে তো ভর সংখ্যা ভিন্ন হবে। তো পরমাণু প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন, মানে 3টা যে তুমি ধরো পরমাণু নিলা, 3টার প্রোটন সংখ্যা সমান কিন্তু নিউট্রন সংখ্যা ভিন্ন, তাদেরকে একে অপরের আইসোটোপ বলা হয় থাকে। তাদেরকে কি বলা হয় থাকে? একে অপরের আইসোটোপ। তো এইটা একেবারে মুখস্থ টুটুস্থ করে রাখবা। আইসোটোপ কাকে বলে? যে সকল পরমাণু প্রোটন সংখ্যা কম, মানে প্রোটন সংখ্যা সমান, কম না, প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা নিউটন সংখ্যা ভিন্ন, তাদেরকে একে অপরের আইসোটোপ বলে। তো নিচের টেবিলে দেখানো হয়েছে কি? নিচের টেবিলে কি আছে? এই যে নিচের একটা টেবিল আছে, তো টেবিলে দেখানো প্রত্যেকটা মানে 3টা যে পরমাণু দেখাচ্ছে প্রত্যেকের প্রোটন সংখ্যা সমান। দেখো এই যে 3টা পরমাণু দেখা হয়েছে, হাইড্রোজেন মানে হাইড্রোজেন 1, হাইড্রোজেন 2 এবং হাইড্রোজেন 3, বা ডিউটেরিয়াম মানে হাইড্রোজেন 1 এটাকে বলা হয় থাকে প্রোটিয়াম, তারপরে যে হাইড্রোজেন 2 এটাকে ডিউটেরিয়াম, এবং হাইড্রোজেন 3 এটাকে বলা হয় টেট্রিয়াম। তো এগুলোর প্রত্যেকটার ক্ষেত্রে প্রোটন সংখ্যা সেম। দেখো প্রত্যেকটার ক্ষেত্রে নিউক্লিয়াসে সমান সংখ্যক প্রোটন আছে, বাট ভর সংখ্যা দেখো ডিফারেন্ট। ভর সংখ্যা যদি ডিফারেন্ট থাকে তার মানে নিউটন সংখ্যা ডিফারেন্ট। এই যে প্রোটিয়াম, এর ভিতর কোনো নিউট্রনই নাই। ডিউটেরিয়াম, এটার ভিতর একটা নিউট্রন আছে। টেট্রিয়াম, এটার ভিতর 2টা নিউট্রন আছে।
তো দেখো নিউটন সংখ্যা ডিফারেন্ট কিন্তু প্রোটন সংখ্যা কিন্তু প্রত্যেকটা সেম। তো এগুলোকে একে অপরের আইসোটোপ বলে। হাইড্রোজেনের টোটাল হচ্ছে 7টা আইসোটোপ আছে। মানে এই যে উদাহরণগুলো বলছে এগুলো মুখস্থ করার দরকার নেই, জাস্ট হচ্ছে সংজ্ঞাটা আর আইসোটোপ কি এইটা মনে রাখো। যদি মনে না রাখতে পারো খুব একটা মেবি প্রবলেম নেই, তোমাদের বইতে মেবি আইসোটোপটা নাই, আগের বইতে ছিল। আচ্ছা যাই হোক, হাইড্রোজেনের 7টা আইসোটোপ আছে। আইসোটোপগুলো হচ্ছে হাইড্রোজেন 1 2 3 4 5 6 7, এই যে 7টা আইসোটোপ। এদের মধ্যে প্রকৃতিতে 3টা পাওয়া যায় আর অন্যগুলোকে হচ্ছে ল্যাবে প্রস্তুত করা হয়। এই তো সিম্পল ব্যাপার। আইসোটোপের সংখ্যাটা মনে রাখবা যে সকল পরমাণু প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা এবং নিউট্রন সংখ্যা ভিন্ন, তাদেরকে একে অপরের আইসোটোপ বলে। ওকে, এরপর কি আচ্ছা, এরপর হচ্ছে যে হিসাবটা, সেটা হিসাব যে পরমাণুর ভর কীভাবে হিসাব করব। তো কেজির হিসাব করার জন্য তো আমরা একটা ইউনিট বের করে নিছি বা একটা সিলিন্ডারের অংশ, মানে একটা সিলিন্ডার বানিয়ে নিছি, ওইটাকে হচ্ছে আদর্শ ধরে আমরা হিসাবগুলো করি। এখন হচ্ছে পরমাণুর ক্ষেত্রে কী করা হয়, বিজ্ঞানীরা অণুপরমাণু ভর প্রকাশ করার জন্য একটি মানাংশ একক বের করে নিয়েছেন, সেটিকে AMU বা অ্যাটমিক ম্যাস ইউনিট বা সংক্ষেপে শুধুমাত্র ইউ বলা হয়। আচ্ছা, সংক্ষেপে ইউ বলা হয়। তো এই যে AMU বা অ্যাটমিক ম্যাস ইউনিট বা 1U, এইটাকে কীভাবে সংজ্ঞায়িত করব। 1 কেজিকে তো আমরা সংজ্ঞায়িত করেছিলাম একটা সিলিন্ডারের ভর দিয়ে। তো AMUকে কীভাবে সংজ্ঞায়িত করব, একটা কার্বন 12 আইসোটোপ, তুমি ধরো একটা কার্বন 12 আইসোটোপ পরমাণু নিলা, এইটার যে পারমাণবিক ভর এইটাকে যদি তুমি 12টা ভাগ করো, এই প্রতিটা ভাগকে 1U বা 1AMU বলা হয়ে থাকে। তো আশা করি বুঝছো এটা। আবার বলি, একটা কার্বন 12 আইসোটোপ যেটা ওইটার একটা পরমাণু নিবা, ওইটার পারমাণবিক যে ভর, ওই ভরের 1/12 অংশ, 1/12 অংশ মানে কি 12 ভাগের 1 ভাগকে 1U বা 1AMU বলা হয়ে থাকে। তো সেই হিসাবে 1U মানে 1U, এই যে কার্বন 12 আইসোটোপের পারমাণবিক ভরের 1/12 অংশ, এটার যদি আমরা কেজিতে হিসাব করি তাহলে 1.661 × 10⁻27। এই লাইনটা আবার বলি যে একটা কার্বন 12 আইসোটোপ নিবা, এই আইসোটোপের একটা পরমাণু নিবা, এই পরমাণুর ভরটাকে যদি 12টা ভাগ করো, যতটুকু ভাগ আসবে ওইটাই হচ্ছে 1AMU, আমরা যেরকম কেজিতে হিসাব করছিলাম। তো এখন এই যেটাকে যদি কেজিতে কনভার্ট করি, তাহলে কেজিতে কনভার্ট করলে কত হবে, 1.61 × 10⁻27 কেজি। এটা হচ্ছে কেজিতে পরিমাপ। এখন সেই হিসাবে এই যে কার্বন 12 আইসোটোপ পরমাণুর মানে পরমাণুটার ভর হচ্ছে 12U। এটা নিজে নিজে পড়ো তাহলে বুঝবা। তারপর এই হিসাবে ইলেকট্রনের ভর হচ্ছে 0.0054858U এবং প্রোটনের ভর হচ্ছে 1.0076U আর নিউটনের ভর হচ্ছে 1.008664U। তো এখন হচ্ছে আমরা হিসাব করি, চলো একটা জিনিস, ইন্টারেস্টিং জিনিস হিসাব করি। এখন দেখো কার্বন কি, কার্বনের পারমাণবিক সংখ্যা কত, 6। কার্বনের পারমাণবিক সংখ্যা 6 মানে এর কেন্দ্রে হচ্ছে 6টা প্রোটন আছে, তার মানে হচ্ছে কি বলে 6টা ইলেকট্রন আছে এবং এর নিউটন সংখ্যা হচ্ছে 6, তার মানে হচ্ছে 6টা নিউটন আছে। তো এখন যদি আমরা হিসাব করি এর পরমাণুর ভরটা যদি হিসাব করতে যাই, তো ইলেকট্রনের ভর, এটা হচ্ছে ইলেকট্রন কয়টা আছে, 6টা, সো 6 × 0.0054858, প্রচুর প্রবলেম করছে। আচ্ছা আমি বই থেকে দেখে, এখান থেকে দেখেন লেখা যাচ্ছে না। আচ্ছা, যেটা বলছিলাম যে এই কার্বন 12 পরমাণুর ভর যদি এইভাবে হিসাব করি, যে ইলেকট্রন, প্রোটন এবং নিউটনের ভর তো আমরা পাইলাম, যে ইলেকট্রন, প্রোটন, নিউটনের ভর, এই ভরগুলো দিয়ে এখন যদি আমরা এটা হিসাব করতে যাই, তো কার্বন 6টা যেহেতু সবগুলো 6টা আছে, সো এরকম যদি গুণ করি তাহলে পাই কত, 12.0989। কিন্তু আমাদের আসার কথা ছিল কত, 12U, এটা না আসছে কত 12.098। তো একটু হচ্ছে বেশি আসছে। এই বেশিটা কেন আসলো, মানে ব্যাপারটা বুঝছো। আমরা যখন প্রত্যেকটা পরমাণু, যেটা বলছিলাম যে ইলেকট্রন, প্রোটন, নিউটন এগুলোকে যদি আলাদা আলাদা করে নিয়ে ভর হিসাব করে যদি ভর বের করি, তখন ভর একটু বেশি দেখা যায়। আর যদি হচ্ছে আমরা যদি আলাদাভাবে হিসাব না করে একসাথে হিসাব করি তখন একটু কম দেখা যায়। তো এইটা কেন দেখা যায়, তো আলাদা আলাদাভাবে যখন করি তখন হচ্ছে বেশি দেখা যাওয়ার কারণ, এবং একসাথে করলে কম দেখা যাওয়ার কারণ, কম ভর বের করার কারণ হচ্ছে পরমাণু কেন্দ্রে তো নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াসে প্রোটন এবং নিউটন থাকে। তো নিউটন হচ্ছে মানে আধান নিরপেক্ষ এবং প্রোটন হচ্ছে পজিটিভ চার্জ। সো এই যে ছোট্ট একটা জায়গার ভিতর এতগুলো পজিটিভ চার্জ বা এতগুলো হচ্ছে প্রোটন এবং নিউটন একসাথে যেই বলের মাধ্যমে আবদ্ধ থাকে, সেই বলটাকে বলা হয় থাকে স্ট্রং নিউক্লিয়ার ফোর্স, যেটা আমরা প্রথম অধ্যায়ে পড়ছিলাম। সো এই বলটার জন্য আসলে ব্যয় হয়, এই বলটা ব্যবহার করার জন্য বা এই বলটা উৎপন্ন করার জন্য এই শক্তিটা ব্যয় হয়। তো আমরা এইখানে দেখো, এখানে হিসাব করছি কি,
আমরা যদি আলাদা আলাদাভাবে একটা প্রোটন নিউট্রন আলাদা আলাদাভাবে বের করে নিয়ে তারপর যদি হিসাব করি তখন হচ্ছে একটা ভর আসে। বাট একসাথে যখন হিসাব করব তখন তো ওইটা একসাথে থাকার জন্য কেন্দ্রে প্রোটন এবং নিউট্রন একসাথে থাকার জন্য ওই শক্তিটা ব্যয় হয়। তো ওই শক্তিটা হচ্ছে আইনস্টাইনের ভর শক্তি ইকুয়েশন থেকে বের করা যায়। আইনস্টাইনের ভর শক্তির ইকুয়েশন কী ছিল? ই ইজ ইকুয়াল টু, মাউস দিয়ে লিখতেছি, ই ইজ ইকুয়াল টু এমসি স্কোয়ার। তো এই শক্তি অনুযায়ী হচ্ছে এই যে ভরটা শক্তিতে রূপান্তরিত হয়। আশা করি এটা বুঝছো। আচ্ছা, এখন হচ্ছে এটা ডিলিট করে দিই। ওকে, ডিলিট করে দিই। এরপর কি আছে দেখি। এরপর হচ্ছে এই যে কতগুলো আইসোটোপ আছে। ও আচ্ছা, যেটা হচ্ছে কার্বনের আইসোটোপ দেখছিলাম যে কার্বন হচ্ছে একটা আইসোটোপ হচ্ছে কার্বন 12 আর একটা হচ্ছে কার্বন 13। তো এই দুইটার ভর হচ্ছে ডিফারেন্ট, একটার ভর একরকম আর একটার ভর আরেকরকম। তারপর হচ্ছে ক্লোরিনের দুইটা আইসোটোপ আছে, ক্লোরিন 35 আর ক্লোরিন 37, দুইটার ভর ডিফারেন্ট। তারপর হচ্ছে কপারের আইসোটোপ আছে দুইটা, তারপর হচ্ছে সিলভার বা এজির দুইটা আইসোটোপ আছে, ইউরেনিয়ামের দুইটা আইসোটোপ আছে। তো এখন যদি আমার কাছে জিজ্ঞেস করা হয় যে মানে কার্বনের ভর কত বা কার্বনের পারমাণবিক ভর কত, আমরা কোন আইসোটোপটার ভর কথা বলবো, এইটার কথা বলবো নাকি এইটার কথা বলবো? তো এইটার মানে এই সমস্যাটাও সমাধান করার জন্য আমরা একটা সলিউশন বের করছি, সেটা হচ্ছে শতকরা হার ইন্টু এটার দিয়ে হচ্ছে আমরা গড় বের করবো। তো ব্যাপারটা কীভাবে বের করবো একটু আমরা দেখি, চলো। এই যে দেখো এখানে আছে, এখানে কি দেওয়া আছে যে এই যে আইসোটোপ হচ্ছে ক্লোরিন হচ্ছে 35 আইসোটোপ, এর হচ্ছে ভর কত, এর ভর হচ্ছে 35। ওইখানে কি দেওয়া ছিল, ওইখানে হচ্ছে এই সে AMAOকে দেওয়া ছিল এবং ওইখানে হচ্ছে আরও পয়েন্ট আকারে দেওয়া ছিল, এখানে জাস্ট রাউন্ড ফিগার করে নেওয়া হয়েছে। এবং ক্লোরিন 37, এটার ভর কত দেওয়া আছে, এটার ভর দেওয়া আছে 37। তো এটা হচ্ছে 35, এটা 37 এবং শতকরা পরিমাপ কত 75, ওইখানেও 75-এর আশেপাশে দেওয়া আছে, জাস্ট একটু পয়েন্ট আকার আরও মানে বিস্তারিত দেওয়া আছে। আর এটা হচ্ছে কত, এটা হচ্ছে 25। তোমরা কিন্তু বইয়ের সাথে মিলাই নেবা, বইতে যেই আছে ভ্যালু আছে ওইটা দিয়ে হচ্ছে তোমরা ম্যাথ করবা। তো এখন আপেক্ষিক পারমাণবিক ভর এটার কীভাবে হিসাব করব, এই দুইটাই মানে ভর সংখ্যা এবং শতকরা পরিমাণ, যে ভর সংখ্যা দেওয়া আছে, ভর দেওয়া আছে, ভর বা ভর সংখ্যা যেটাই বলো, পারমাণবিক ভর যেটা দেওয়া আছে ইন্টু শতকরা পরিমাপ। তো এই দুইটা গুণ করবা, তারপর হচ্ছে যেই কয়টা আইসোটোপ দেওয়া আছে, তো ক্লোরিন এখানে কয়টা আইসোটোপ, দুইটা আইসোটোপ, যদি 3টা 4টা 5টা থাকতে প্রত্যেকটা সবগুলো যোগ করবা, মানে সবগুলো গুণ করবা একটার সাথে আরেকটা। আমি কি বলতেছি, আমার কথা এরকম স্লিপ করতেছে কেন? এই দুইটা গুণ করবা, গুণ করে হচ্ছে যোগ করে দিবা, যোগ করে ডিভাইডেড বাই 100, তারপর যেটা আসবে সেটা হচ্ছে আপেক্ষিক পারমাণবিক ভর। তো আপেক্ষিক পারমাণবিক ভরের এই সূত্রটা একেবারে মুখস্থ করে নিবা। ওই দেখো এইখানেও কিন্তু সেম ব্যাপারই করছে যে ক্লোরিনের গড় পারমাণবিক ভর বা আপেক্ষিক পারমাণবিক ভর এটা কীভাবে হিসাব করছে দেখো। শতকরা পরিমাপ কত দেওয়া ছিল, 35-এর শতকরা পরিমাপ দেওয়া ছিল 75.77% এবং এটার হচ্ছে ভর দেওয়া ছিল, পারমাণবিক ভর কত দেওয়া ছিল, এই যে 34 দেওয়া ছিল। সো এই দুইটাকে গুণ করছে, তারপর হচ্ছে এই যে 24% ছিল কোনটার, 36.95 যেটার, ওইটা 36.95। সো এই দুটো গুণ করছে, গুণ করেছে এখানে ভুল আছে দেখছো, এখানে হচ্ছে 36.95 লিখছে, এখানে লিখছে 34.956। আচ্ছা, এটা গুণ করে তারপর হচ্ছে 100 দিয়ে ভাগ করে দিচ্ছে, যেটা পাইছে এটি হচ্ছে আপেক্ষিক পারমাণবিক ভর। আশা করি এটা বুঝছো। এরপরে আরও কিছু কথাবার্তা লেখা আছে, এটা নিজ দায়িত্বে পড়ে নেবা। এরপরে সর্বশেষ যেটা আছে সেটা হচ্ছে আপেক্ষিক আণবিক ভর। আপেক্ষিক আণবিক ভর কি? তো কার্বন হচ্ছে একটা পরমাণু, অক্সিজেন হচ্ছে একটা পরমাণু, বাট কার্বন ডাই অক্সাইড যখন একসাথে হয় তখন কি হয়, এটা হচ্ছে অণু তৈরি হয়, তাই না? আবার ধরো আমাদের হচ্ছে কার্বন পরমাণুর কথা বলা হয়েছে বা কার্বন অণুর কথা বলা হয়েছে, তো কার্বন হচ্ছে এক পরমাণু গ্যাস, তারপর হচ্ছে বাট অক্সিজেন গ্যাসের কথা যখন বলা হয়, অক্সিজেন কিন্তু স্বাভাবিক অবস্থায় ও আকারে থাকে না, মানে কার্বন কিন্তু স্বাভাবিক অবস্থায় কার্বন আকারেই থাকে, কিন্তু অক্সিজেন কিন্তু অক্সিজেন আকারে থাকে না, অক্সিজেন O2 আকারে থাকে। হাইড্রোজেন কিন্তু হাইড্রোজেন আকারে থাকে না, H2 আকারে থাকে, বুঝছো? আর হচ্ছে আবার সোডিয়াম কিন্তু সোডিয়াম আকারে থাকে, এরকম আকারে থাকে। তো এইগুলো হচ্ছে তোমরা হচ্ছে মানে পর্যায় সারণী অধ্যায় বুঝবা, জাস্ট এখন বলে নিলাম। তো এই ক্ষেত্রে কীভাবে হিসাব করব, ধরো আমাদের বলছে অক্সিজেনের আণবিক ভর কত, অক্সিজেনের আণবিক ভর কত, O2 এর আণবিক ভর কত, অক্সিজেন নিজের আপেক্ষিক পারমাণবিক ভর কত, অক্সিজেন নিজের আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে 16, তাহলে এইটার হচ্ছে কত হবে ইন্টু 2। এটা হচ্ছে অক্সিজেন গ্যাসের আণবিক ভর। আমরা যখন ম্যাথ করছিলাম আগে, তোমরা অনেকে কোশ্চেন করছিলে যে ভাইয়া O2 কেন হইলো, আণবিক ভর কেন হইলো, এটা হচ্ছে এটার অ্যান্সার। এখন হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, এটাতে কীভাবে হিসাব করব, কার্বনের আণবিক ভর কত, মানে কার্বনের পারমাণবিক ভর কত, কার্বনের পারমাণবিক ভর হচ্ছে 12, পর্যায় সারণী, এই যে পরের অধ্যায় পর্যায় সারণীতে এগুলো সব আছে ডিটেলসে। 12 মানে এই কার্বন পরমাণু কয়টা আছে, এখানে একটা আছে, তো একটা যোগ অক্সিজেন কয়টা আছে, অক্সিজেন 2টা আছে, 2 অক্সিজেনের পারমাণবিক ভর কত 16, তো হচ্ছে 16। এখন যদি আমরা হিসাব করি তাহলে হচ্ছে 44। তো এগুলো হচ্ছে অনেকগুলো প্র্যাকটিস করবো, অনেক আরও যেগুলো আছে ওগুলো নিয়ে প্র্যাকটিস করবো। এই যে নিচেই দেওয়া আছে দেখো, এই যে অধ্যায় তো পর্যায় সারণী, তো পর্যায় সারণী এখানে হচ্ছে পারমাণবিক ভর দেওয়া আছে, এই দেখো এই সোডিয়াম 11 এর পারমাণবিক ভর দেওয়া আছে এখানে এই যে এই পাশে। ওকে, তো এই হচ্ছে আজকের ক্লাস।
আশা করি বুঝছো। লাস্টের দিকে আমার কিছু ম্যাথ করার ইচ্ছে ছিল, বাট আমার ট্যাব নষ্ট হয়ে গেছে, আমি পারতেছি না। এখন হচ্ছে এটা কোনোভাবেই লেখা যাচ্ছে না। আই ডোন্ট নো আমি অর্ডার করলে কবে আসবে আবার। তো আশা করছি খুব শীঘ্রই এসে যাবে আমার ট্যাবটা, তারপর হচ্ছে ক্লাস নিতে পারবো আগের মতো। একটার পর একটা প্রবলেম আসছি। সো একটু দোয়া করো আমার জন্য, আমি যেন আবার আগের মতো ট্র্যাকে ফিরতে পারি নিজের লাইফে, প্লাস হচ্ছে এর থেকে নিজের লাইফ নিয়ে অনেক প্রবলেম আসি। এরকম প্রবলেম না যে ডিসিশন নিতে, তোমাদের লাইফ হয় না এরকম যে কোনো স্কুল কলেজ জাস্ট মানে বাছাই করার সময় যে কোথায় ভর্তি হবা এটা নিয়ে অনেক প্যারা খাও, যে মানে কোথায় ভর্তি হবা বুঝতে পারতেছে না। আমার ক্ষেত্রে এরকম হইতেছে, আমি কী ডিসিশন নেবো, আমি কি ইঞ্জিনিয়ারিং কন্টিনিউ করবো, নাকি তোমাদের এই যে এর থেকে পড়াচ্ছি এগুলোই কন্টিনিউ করবো, নাকি বাইরে চলে যাব, না দেশে জব করবো। আর তো 2 বছর বাকি আছে গ্র্যাজুয়েশনের, তো এটা নিয়ে খুব প্যারা আছি। তবে আশা করছি তকদিরের উপর ভরসা আছে, কিছু একটা হয়ে যাবে। জানি না এটাও তোমাদের অনেক আগে থেকে বলে আসছি যে তোমাদের 10 পর্যন্ত পড়াবো, বাট এটাও যে কন্টিনিউ করতে পারবো কিনা আমি জানি না। আচ্ছা যাই হোক, ক্লাস শেষ, তোমরা চাইলে চলে যেতে পারো, আমি কিছু কথা বলবো এখন। তো আচ্ছা একটা ভিডিও দেখাই, চলো। তো ভিডিওটা দেখো একটু, ভিডিওটার দেখো। মোটিভেশনের কার্ভ হচ্ছে এইটা, আর এটা হচ্ছে ডিসিপ্লিনের কার্ভ। মোটিভেশনটা কী হয়, তোমরা যখন যে কোনো একজন মোটিভেশনাল স্পিকারের কথা শুনো, ধরো আমি তো তোমাদের মাঝে মাঝে মোটিভেশন দেওয়ার ট্রাই করি, তখন কি হয়, একেবারে মোটিভেশনটা হাই লেভেলে চলে যায়, তাই না? তখন হচ্ছে ধরো তুমি এক নাগারে যে যার প্রিয় কাজ, যেটা প্রিয় কাজ কি, যেই ইম্পর্টেন্ট কাজ যেটা, ধরো তোমার দরকার হচ্ছে এখন লেটস সে তুমি একজন ক্রিকেটার, আমি ক্রিকেটার হওয়ার জন্য কাউকে উৎসাহিত করতেছি না বা নিরুৎসাহিত করতেছি না। এখন তুমি তোমার কাজ কি ক্রিকেট খেলা, বা তুমি একজন খুব ভালো কী বলে শিক্ষিত মানুষ এরকম না, তুমি হচ্ছে অনেক বেশি পড়তে চাও বা ভালো রেজাল্ট করতে চাও, সেক্ষেত্রে তোমার কাজ হচ্ছে এখন পড়া। এখন মোটিভেশন শুনলা, ধরো খুব ভালো মোটিভেশন শুনলা, একেবারে পিক লেভেলে চলে গেলো মোটিভেশন, তুমি হচ্ছে 4-5 ঘন্টা 7-8 ঘন্টা এক নাগারে পড়লা। বাট একটা ছেলে কী করলো, হচ্ছে প্রতিদিন 2 ঘন্টা পরে, একেবারে মানে কনসিস্টেন্সিটা বজায় রাখে, ডিসিপ্লিনটা বজায় রাখে, প্রতিদিন 2 ঘন্টা পরে বা প্রতিদিন 3 ঘন্টা পরে। তুমি একদিন 7 ঘন্টা পড়ো আর একদিন 1 ঘন্টা পড়ো না, একেবারে জিরোতে চলে যায়। তো এখন দেখো আসলে লাইফে সাকসেসফুল কী হবে বা ওই কাজে সাকসেস পাওয়ার পসিবিলিটি কার বেশি? অবভিয়াসলি তার ডিসিপ্লিন আছে, তাই না? তুমি একদিন 10 ঘন্টা পরে আর একদিন 1 ঘন্টাও পড়লা না, এটা কি আসলে মানে সাকসেস এনে দিতে পারে? অবভিয়াসলি না, যে কোনো কাজের ক্ষেত্রে। তো মোটিভেশন আসলে দরকার আছে, হ্যাঁ মোটিভেশন দরকার আছে। তুমি যখন ডিপ্রেসড হয়ে যাও, আমি ভয়ঙ্করভাবে মোটিভেশনের পক্ষে, বিকজ আমি যখন ডিপ্রেসড হয়ে যাই তখন হচ্ছে এই মোটিভেশনাল স্পিকারদের বা যারা অনুপ্রেরণাদায়ক কথা বলে তাদের কথাই আমি ভরসা খুঁজি, বা আবার হচ্ছে একটু একটু করে ট্র্যাকে ফিরি। হ্যাঁ এটা ঠিক আছে, বাট তুমি যদি সারাক্ষণই মোটিভেশনের উপর ডিপেন্ডেন্ট থাকো, যে মোটিভেশন শুনলেই তখন হচ্ছে তোমার পড়তে ইচ্ছা করে, এছাড়া আর পড়তে ইচ্ছা করে না, তাহলে কিন্তু হচ্ছে এটা হবে না। মোটিভেশন ভিতর থেকে আসতে পারে। একটু মানে বাঙালি বাবা মার যে সবচেয়ে, বাঙালি বাবা মাকে বাঙালি সন্তানদের সবচেয়ে বড় মোটিভেশন যেটা, জাস্ট বাবা মার চোখের দিকে তাকাও। তারপরে যদি তোমার বাবা মার পরিশ্রম, তোমার কত পরিশ্রম করে তারপর তোমার জন্য অর্থ উপার্জন করে, টাকা ইনকাম করে, এইটা দেখার পর যদি তোমার হচ্ছে মোটিভেশন না আসে ভিতরে, ভাই তোমার ভিতরে কোনোভাবে মোটিভেশন আসবে না। আচ্ছা এই তো, আর কি যেন বলবো, আচ্ছা হ্যাঁ, এই যে মোটিভেশনাল যেটা বলছিলাম, যে নিজের হচ্ছে ডিসিপ্লিনটা বা কনসিস্টেন্সিটা বজায় রাখার চেষ্টা করো, সব ক্ষেত্রেই সাকসেসফুল হবে। আর এই যে ডিসিপ্লিনটা বা কনসিস্টেন্সিটা বজায় রাখার জন্য সবচেয়ে ভালো, এটা প্র্যাকটিস করার জন্য সবচেয়ে ভালো হচ্ছে 5 ওয়াক্ত নামাজ পড়া। আই ডোন্ট নো কে বিলিভার না, এটা আমি জানি না, বাট নামাজ পড়াটা আমার ক্ষেত্রে অনেক ভালো কাজ করে, বা যে কোনো মানুষের ক্ষেত্রেই দেখছি যারা নামাজ পড়ে তাদের লাইফে ডিসিপ্লিনটা বজায় থাকে, বিকজ তুমি একেবারে প্রতিদিন কন্টিনিউয়াসলি 5 ওয়াক্ত 5 বার হচ্ছে নিয়ম করে, স্পিরিচুয়াল ব্যাপার স্যাপার আমরা ধর্মীয় ব্যাপার স্যাপার বাদ দিলেও 5 বার নিয়ম করে তুমি একটা জায়গায় যাও, একই কাজ করছো, সো সেক্ষেত্রে তোমার ভিতরে ডিসিপ্লিন আসতে বাধ্য, ডিসিপ্লিন আসবে এক্ষেত্রে তোমার জন্য। তো হচ্ছে আমি রিকোয়েস্ট করবো তোমাদেরকে যে তোমরা অ্যাটলিস্ট হচ্ছে অন্য কিছু পালন করো বা না করো, অ্যাটলিস্ট হচ্ছে 5 ওয়াক্ত সালাদটা আদায় করার ট্রাই করবা। এমন না ব্যাপারটা যে আমি খুব ধার্মিক, আমার চেষ্টা করি, আমি সর্বোচ্চ, আমি ভয়ঙ্কর রকম পাপি, আমি স্বীকার করছি, বাট আমি সম্পূর্ণভাবে চেষ্টা করি ভালোভাবে বাঁচার বা একটু দিনের পথে থাকার জন্য, বা 5 ওয়াক্ত সালাদটা আদায় করার জন্য ট্রাই করি। সো এই দেখছো ফজর আজান দিয়ে দিল ক্লাস করাতে তোমাদের। আচ্ছা যাই হোক, এই হচ্ছে আজকের ক্লাস। আশা করছি এই অধ্যায়টা ভালোভাবে বুঝছো। কোনো যদি প্রবলেম থাকে আমাদের গ্রুপে কোশ্চেন করতে পারো বা কমেন্ট বক্সে কোশ্চেন করতে পারো। আর এই তো, আর কিছু বলার নাই। আচ্ছা, অনেকে এখন মনে করতে পারে যে আমি এই যে ক্লাসের শেষে কথাগুলো কেন বলি, ভাই এটা সবাই বলে, মানে এরকম না যে
আমি আমার থিঙ্কিংগুলো আমি আমার থিঙ্কিংগুলো আমার স্টুডেন্টদের সাথে শেয়ার করি। আমি বলেই নিছি আগে যে এখন হচ্ছে ক্লাস শেষ, তোমরা চাইলে চলে যেতে পারো, যারা শুনতে চাও তাদের সাথেই তো আমি শেয়ার করতেছি, তাই না? তো পৃথিবীর সব মানুষের ক্ষেত্রে এরকম হয় যে সে তার বংশধর কেন তৈরি করে, পরবর্তী প্রজন্ম কেন তৈরি করে, এত কষ্ট করে সন্তানদের বা পরবর্তী প্রজন্মের জন্য টাকা উপার্জন করে, বা কেন তৈরি করে যায় নিজের আইডেন্টিটিকে বজায় রাখার জন্য, বা নিজের বংশধারাটাকে বা নিজের চিন্তা ভাবনাগুলোকে কি বলে পরবর্তী প্রজন্মের ভিতর ছড়িয়ে দেওয়ার জন্য বা রেখে যাওয়ার জন্য পৃথিবীতে, তাই না? ব্যাপারটা এরকম দেখো যে ধার্মিক মানুষ সে কিন্তু সবসময় ধর্ম প্রচার করে, আবার যে নাস্তিক, যে বিশ্বাস করে না সৃষ্ট বলে গেছে, সেও কিন্তু সবসময় এটা প্রচার করে। নিজের থিঙ্কিংগুলো সবাই প্রচার করতে চায়, সবাই স্প্রেড করতে চায়, বা নিজের থিঙ্কিংগুলো পরবর্তী প্রজন্মের মাঝে রেখে দিতে চায়। আমার ক্ষেত্রে সেম, আমিও নর্মাল একজন হিউম্যান, আমিও যে আমার থিঙ্কিংগুলো বা আমার চিন্তাভাবনাগুলো মানুষের মাঝে ছড়িয়ে যাক, বা আমার পরবর্তী প্রজন্মে আমার মতো কেউ আসলে চিন্তা করো। সো সেই থেকে এই কথাগুলো বলার। সো এই হচ্ছে আজকের ভিডিও, দেখাবো হয়তো পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ তো সুস্থ থাকো, ভালো থাকো, আর আমার জন্য একটু দোয়া করার চেষ্টা করো। আসসালামু আলাইকুম।